আদালত প্রাঙ্গণে সাবেক এমপি মমতাজের প্রতি ডিম নিক্ষেপ। ফেনী, খাগড়াছড়ি ও লালমনিরহাট সীমান্তে আরও ৪৯ বাংলাদেশিকে পুশ ইন। টাঙ্গাইল মহাসড়কে বাস ডাকাতি, এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এবং শিক্ষকদের দাবির মুখে পদত্যাগ করলেন কুয়েটের ভিসি। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। মানিকগঞ্জে হত্যা ও হামলার পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ ও ৩A দুটি মামলার শুনানি হয়। আদালত প্রাঙ্গণে মমতাজ বেগমকে নিয়ে আসা ও নেয়ার সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তারা মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেন এবং স্লোগান দেন। নিরাপত্তার জন্য আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সিংগাইর থানার একটি হত্যা মামলায় মমতাজ বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে হরিরামপুর থানার হামলা, মারধর ও বসতবাড়ি ভাঙচুরের মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ বিচারক আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফেনী, খাগড়াছড়ি ও লালমনিরহাটের সীমান্ত দিয়ে আরও ৪৯ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ ও দেশটির পুলিশ বাহিনী। বিজিবি জানায়, ভোরে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৬টি পরিবারের নারী ও শিশুসহ ২৪ জনকে পুশ ইন করে। বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে তাদের আটক করে। একই সময়ে খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারের ৫ সদস্যকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠায় বিএসএফ। স্থানীয় লোকজন মহামুনি বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা গিয়ে তাদের হেফাজতে নেন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে গত রাতে ২০ জনকে পুশ ইন করে ভারতীয় পুলিশ ও বিএসএফ। বিজিবি সদস্যরা তাদের আটক করে পাটগ্রাম থানা হেফাজতে পাঠায়। আটকদের মধ্যে ৭ শিশু ও ১১ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাসে ডাকাতি হয়। মামলা হওয়ার প্রায় ২ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। টাঙ্গাইল সদর থানা থেকে বিস্তারিত জানিয়েছেন নওশাদ রানা সানভি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে রাতভর ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি জেলা পুলিশ। তবে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ জানিয়েছেন, ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। গত মঙ্গলবার রাতে রংপুরগামী আল ইমরান পরিবহন নামে একটি বাসে ৪৫ জন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাত্রী বেশে কয়েকটি পয়েন্ট থেকে ২-৩ জন করে ১০ জন ডাকাত দল বাসে ওঠে। পরে বাসটি টাঙ্গাইল অংশে প্রবেশ করলে রাত ১১টার দিকে নিয়ন্ত্রণে নেয় ডাকাত দল। বাসটিতে প্রায় ১০ জন নারী যাত্রী ছিল। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটি নিয়ন্ত্রণে নেয়। পরে তারা যাত্রীদের ও বাসের চালক সহ সকলের চোখ মুখ বেঁধে যাত্রীদেরকে তল্লাশি করে সবকিছু লুটে করে নিয়ে যায়। এ সময় একাধিক নারী যাত্রীদের শ্লীলতাহানি করা হয়। ডাকাতির সময় বাসটি মহাসড়কে টাঙ্গাইল অংশে ৬৫ কিলোমিটার এলাকা জুড়ে ৪ থেকে ৫ রাউন্ড দেয়। ৬৫ কিলোমিটার এলাকায় ৫ উপজেলায় ৬ থানা ও ২টি হাইওয়ে থানা পুলিশ থাকা সত্ত্বেও কিন্তু পুলিশের নজরে পড়েনি। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এই মহাসড়কে ইউনিক রয়েলের একটি বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। ২০২২ সালের ২ আগস্ট একই কায়দায় কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। ঈদ এলে এই মহাসড়কে ডাকাতির বেড়েই যায়। এছাড়াও কিন্তু এই মহাসড়কে নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটে। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। দুপুরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে তাঁর পদত্যাগপত্র জমা দেন। কুয়েটের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয় চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ হযরত আলীকে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে নিয়োগ দেয়। শিক্ষক শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আন্দোলন চলাকালে গত ১৯ মে তিনি দাপ্তরিক কাজে ঢাকায় যাওয়ার কথা বলে ক্যাম্পাস ছেড়েছিলেন। এই অভিযোগ তুলে তাঁর পদত্যাগ ও নতুন উপাচার্য নিয়োগের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করে শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের একটি অংশ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপ উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে এখনও একাডেমিক কার্যক্রমে ফিরতে পারেনি শিক্ষা প্রতিষ্ঠানটি। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ৪ দফা দাবি আদায়ে সারা দেশে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন। কিশোরগঞ্জে ১০ কোটি টাকার লিচু বেচাকেনার আশা। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ডাকে ৪ দফা দাবি আদায়ে সারা দেশে মানববন্ধন করেছেন ঔষধ ব্যবসায়ীরা। বরিশালে আয়োজিত মানববন্ধন থেকে ব্যবসায়ীরা ঔষধ বিক্রিতে কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ করা, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবি জানান। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মাইজদির জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে নোয়াখালী জেলা শাখার উদ্যোগে কর্মসূচি পালিত হয়। বক্তারা ভোক্তা ও ঔষধ ব্যবসায়ীদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সকালে ওয়াবদার মোড়ে মানববন্ধন করে সমিতির মেহেরপুর জেলা শাখা। রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করে রাজবাড়ী জেলা শাখা। সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই সংবাদ সম্মেলনে। তার নিজ নামে অর্জিত সম্পদের পরিমাণ ৬.৫০ একর বলে ঘোষণা করেন। এর মধ্যে ক্রয়কৃত জমির অর্জনকালীন অর্থমূল্য ১,৭৫,০০০ টাকা এবং সে সময় তার হলফনামায় তিনি যে অস্থাবর সম্পদের উল্লেখ করেন তার অর্থমূল্য ৩,৪৬,৯০৪ টাকা। আমি আবারও বলছি, সেটা কিন্তু হলফনামায় সে সময় যেভাবে ছিল আমরা ঠিক সেভাবেই বলছি। কিন্তু এর বিপরীতে দুর্নীতি দমন কমিশন সে সময় যাচাই করে তার নামে যে সম্পদ পায় তার পরিমাণ ২৮ একর ৪১ শতকেরও বেশি। এটা হচ্ছে স্থাবর সম্পত্তি এবং সেই সময় তার ক্রয়কৃত স্থাবর সম্পত্তি কিংবা জমির মূল্য দাঁড়ায় ৩৩,৬৬,০১০ টাকা। ফলে হলফনামায় নির্বাচনে পদপ্রার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ একর ৯১ শতকেরও বেশি জমি তথ্য প্রদান করেননি কিংবা অসত্য তথ্য প্রদান করেছেন এবং
তিনি যে অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন টাকার অঙ্কে তা 5,18,10,154 টাকা। আমরা যদি হলফনামায় প্রদত্ত তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য এই দুইটা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় তিনি প্রায় 22 একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন এবং 31,91,010 টাকার তথ্য অস্থাবর সম্পত্তির তথ্য লুকিয়ে নিয়েছেন এবং সে সময় তার ব্যবহৃত একটি গাড়ি যেটি সে সময় 2,30,000 ইউরো ধরা হয়েছে, আমরা দলিলে যা পেয়েছি তাতে 84 টাকা ইউরো প্রতি ধরে 1,93,20,000 টাকা এই গাড়িটি তথ্য তিনি হলফনামায় প্রদান করেননি। সুতরাং হলফনামায় প্রদত্ত তথ্য এবং বাস্তবে প্রাপ্ত তথ্য মধ্যে বিশাল ব্যবধান। দুর্নীতি দমন কমিশন যখন কাজ করে, দুর্নীতি দমন কমিশনের কাজের মূল ভিত্তি দলিল, দস্তাবেজ এবং প্রাপ্ত প্রমাণ, কাগজপত্র ইত্যাদি। আমরা তার উপর ভিত্তি করেই এই তথ্যটি প্রদান করেছি। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে, তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। সুতরাং আমরা এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। আমার মনে হয় পরবর্তী সিদ্ধান্ত আপনারা নির্বাচন কমিশনের কাছে পাবেন। কথা বলছিলেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। অন্যদিকে কাকরাইলে ঠিক এই মুহূর্তে অবস্থান করে কথা বলছেন ইশরাক হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমরা এখন সরাসরি যাচ্ছি ইশরাক হোসেনের বক্তব্যে। তিনি কাকরাইলে কথা বলছেন। কিভাবে ঢুকবে জুলাই? পাচ্ছে সবাই কি শুনতে পাচ্ছেন? ফোনটা উপরে লাভ ফোনটা রাখেন, ওটা হাতে রাখেন, হাতে রাখেন। মাইকটা ধরেন, মাইক ধরেন, নর্মাল কোনো সিনারি। ও আচ্ছা আচ্ছা, এবার বলেন। দুইটা দিয়া ভালোভাবে বলছি, শোনা যান। উপস্থিত সর্বস্তরের জনগণ, আমি আশা রাখছি যে আপনারা আমার কথা এখন শুনতে পাচ্ছেন। প্রিয় দেশবাসী, নগরবাসী, আমার ভাই
আমার বোন, আমার মুরব্বী, আমার এখানে সবাই যারা রয়েছে সবার কাছে ইশরাক হোসেন কথা বলছেন কাকরাইলে, তিনি উপস্থিত হয়েছেন সমর্থকদের মাঝে। তিনি কি বললেন আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দর্শক আমরা তার বিস্তারিত জানাবো। তবে তার আগে দেশের খবর থেকে একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। এক সপ্তাহের মধ্যে সাতক্ষীরা পৌর মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় বেঁধে দিলেন স্থানীয় বিএনপি নেতা তাসকিন আহমেদ চিশতি। বৃহস্পতিবার সাতক্ষীরা পৌরসভায় হাজির হয়ে আইনগতভাবে নিজেকে মেয়র দাবি করে তিনি হুঁশিয়ারি দেন, 7 দিনের মধ্যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠিন কর্মসূচি দেওয়া হবে। এ সময় তাসকিন চিশতি আরও বলেন, 2023 সালে মেয়র পদে তিনি নির্বাচিত হলেও বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে মেয়র পদ বেআইনিভাবে শূন্য ঘোষণা করে এবং উপনির্বাচনের প্রস্তুতি নেয়। সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে রুলটি নিষ্পত্তি করেছেন আদালত। তাই মেয়রের দায়িত্ব নিতে তার কোনো বাধা নেই। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।